আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা প্রায় অনেক দিন পর মুনাফা অধ্যায়ের আবার শুরু করতেছি। আমরা বিগত ক্লাসে মুনাফা 2.2 এর 2টা সূত্র শিখছিলাম। তোমাদের কি মনে আছে কি কি সূত্র ছিল? আমরা পড়ছিলাম চক্রবৃদ্ধির মুনাফা কি জিনিস। চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে একটা চক্রের মধ্যে বাড়তেই থাকতো। অর্থাৎ 1 বছর আগে যেটা আমার মূলধন ছিল এটাই 1 বছর পর যখন মুনাফা হবে তখন আরেকটা মুনাফা সহ মুনাফা আসল হয়ে যাবে না? এই মুনাফা আসলটা এর পরের বছর থেকে এইটা আবার মূলধন হয়ে যাবে, এটার মধ্যে আবার মুনাফা আসবে, আবার মূলধন হবে, এভাবে চলতে থাকবে। মানে একটা চক্রাকারে মুনাফা বাড়তেই থাকবে। তো এখানে আমরা দুটো সূত্র শিখছিলাম। একটা সূত্র হচ্ছে যে সি সি মানে কি? সি মানে হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন। মানে একটা নির্দিষ্ট সময় পর আমার কাছে কত টাকা মূলধন থাকবে, মানে মুনাফা যোগ আসল, মুনাফা আসল কত টাকা থাকবে, এটা হচ্ছে সি, মানে চক্রবৃদ্ধির মূলধন। এই যে চক্রবৃদ্ধির মূলধন সি। সূত্র কি? সি সমান সমান পি ইন্টু 1 + r⁴ এনে পি হচ্ছে আসল, অর্থাৎ একদম শুরুতে আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখবো সেটা। 1 তো 1, আর কি? আর মানে মুনাফার হার, আর এন মানে কি? সময়। ঠিক আছে? আচ্ছা, এইখানে এন এর একটা বিশেষ পরিচয় আছে। এন এর পরিচয় হচ্ছে যত দিনে তোমার একটা চক্র সম্পন্ন হয়। এখন ধরো তোমার যে এইটা একটা ব্যাংক, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই একটা ব্যাংক। এখন দুইটা ব্যাংকের ধরো দুইটা নিয়ম। ও বলল কি আমি প্রতি 6 মাসে একটা চক্র দিব, ও বলল যে না আমার 1 বছরে একটা চক্র হবে। এখন যখন তোমাকে এই 6 মাসে এটা দিয়ে ম্যাথ করা লাগবে, হ্যাঁ, 6 মাস চক্র হয়, তখন তুমি এন এর মান কি বসাবা? ধরো তোমাকে বললো যে 3 বছরের জন্য টাকাটা রাখো, তাহলে 3 বছরের ভিতরে তুমি কি এন এর মান এখন 3 বসাবা? না। যদি এমন হইতো যে হ্যাঁ প্রতি 1 বছরে একটা চক্র হয়, তাহলে 3 বছরে কয়টা চক্র হবে? 3টা। তখন হবে এন এর মান 3। এন মানে হচ্ছে কতগুলা চক্র হচ্ছে। তাহলে 6 মাসে দেখো তো, তোমার যখন একটা চক্র 6 মাস, তাহলে 1 বছরে তোমার কয়টা চক্র হবে? দুইটা না? দুইটা চক্র হবে, কারণ 6 মাস 6 মাস, 12 মাসে তোমার 1 বছর হয়। আর 1 বছরে যেহেতু দুইবার চক্র ঘুরতেছে, তাহলে দুইটা চক্র। তাহলে 3 বছরে কয়টা? তোমার টোটাল 6টা চক্র হবে না? তাহলে এই যে এখানে এন এর মান, তাহলে তখন তোমার 6 বসানো লাগবে। আশা করি বুঝতে পারছো। এটা আমরা একটা ম্যাথ যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাব। চলো আমরা আজকের উদাহরণ দিয়ে শুরু করি। আমরা উদাহরণ 2 দেখবো। উদাহরণ 2 কি বলছে দেখো। দেখো বলছে বার্ষিক 10.50% মুনাফায়, তাহলে এটা কিসের মান? এটা আর এর মান। মুনাফায় 5,000 টাকার, তাহলে এটা কি আসল না? আসল। 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটা কি? সময়। এটা হচ্ছে এন এর মান। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, এখানে কিন্তু আমার বলে নাই যে কত মাসে চক্র বা 1 বছরের চক্র নাকি 2 বছরের চক্র, কিছু বলে নাই। যখন বলবে না তখন আমরা ধরে নিব যে 1 বছরে 1 চক্র, তাহলে এন এর মান, অর্থাৎ এখানে যেটা দেওয়া থাকবে এটাই এন এর মান হবে। আচ্ছা, বুঝাইছে কি দেখো তো, 2 বছরে চক্রবৃদ্ধির মুনাফা। দেখো এটা কিন্তু মুনাফা চাইছে, চক্রবৃদ্ধির মূলধন চাই নাই। চক্রবৃদ্ধির মূলধন হইলে আমরা এই সূত্রটা ব্যবহার করতাম, কিন্তু চক্রবৃদ্ধির মুনাফা কিভাবে বের করে মনে আছে? চক্রবৃদ্ধির মুনাফার একটা সূত্র ছিল। মুনাফা সূত্র কি? সি মাইনাস পি। এই যে এখানে সি, সি মানে কি? চক্রবৃদ্ধির মূলধন না? অর্থাৎ টোটাল মুনাফা সহ আমার আসল যেটা, এটা এই পুরাটা থেকে যদি আমি আমার আগের আসল বাদ দিই, হ্যাঁ, এটা হচ্ছে ওই 2.1 এর মতো, যে আমার কাছে কি দেয়া থাকবে? আমার কাছে মুনাফা আসল দেয়া থাকবে। মুনাফা আসল, এটা আসল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো ধরো সি মানে হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল থেকে আমি যদি এই যে এটা কি পি মানে আসল না, এই হচ্ছে আসল। মুনাফা আসল থেকে আমি যদি আসল বাদ দেই, তাহলে কে থাকে? আমার মুনাফা থাকে না? তাহলে মুনাফা বের করার সূত্র কি? মুনাফা বের করার সূত্র হচ্ছে সি মাইনাস পি। তাহলে সিটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, পি হচ্ছে আসল। তাহলে এই সূত্র দিয়ে বের করার জন্য দেখো, পি তো আসল, এই পি এর মান আমার কাছে কিন্তু দেয়া আছে, তাই না? দেয়া আছে, কিন্তু সি তো নাই। তাহলে সি এর সূত্র দিয়ে আগে আমরা সি বের করব। ঠিক আছে, চলো আমরা সি এর সূত্র দিয়ে সি বের করি। সি সি এর সূত্র কি? সি এর সূত্র হচ্ছে এই যে এটা, যেটা পি গুণন 1 যোগ r⁴n, তাই না? এখানে আমরা আগে লিখে নিব। হ্যাঁ, আমি কিন্তু এগুলো বারবার লিখি না,
এখানে হচ্ছে আমরা আগে লিখে নেব যে কি কি দেয়া আছে আমাদের কি কি দেয়া আছে। দেয়া আছে হচ্ছে এই যে আর এর মান এত, পি এর মান এত, এন এর মান এত। এটা আমরা সাইডে লিখে দিব যে এন এর মান হচ্ছে 2, পি এর মান হচ্ছে আমাদের 5000, তারপর আর এর মান কত 10.50%। আবার পার্সেন্টে ভাঙ্গাই কিভাবে 100 দিয়ে ভাগ করে না, তাহলে 10.50 ভাগ হচ্ছে 100, এটা হবে আমার আর এর মান। তারপর আমরা এই সূত্রে বসাবো, তাহলে সি এর জায়গায় পি এর মান কত 5000 বসাইলাম, 5000 গুণ 1 যোগ আর এর মান এটা, তাহলে 1 যোগ 10.50 বাই 1000 তো না 100, তাই না, 100 ইন্টু পাওয়ার হচ্ছে আর মানে স্কোয়ার। ওকে, এবার এটা কি কোনোভাবে সহজে হিসাব করা যায় বলতো? সহজে কিভাবে হিসাব করা যায়? সহজে না, এটা সহজ হিসাব করা একটু কঠিন। আমরা একটু ক্যালকুলেটরে করব। দেখো কিভাবে করব, প্রথমে হচ্ছে 10.5 রে 100 দিয়ে ভাগ করব, তাহলে 10.5, 0 দিতে পারো, 0 দেওয়া না দেওয়া একই কথা, ডিভাইডেড বাই হচ্ছে 100 পাইলাম। এটার সাথে কি হয়েছে আমাদের 1 যোগ হয়েছে না, তাহলে এটার সাথে যোগ হবে 1 করলাম। এটার কি হয়েছে স্কোয়ার হয়েছে না, তাহলে এটার আমরা স্কোয়ার করি, স্কোয়ার করবো এই যে স্কোয়ার করলাম স্কোয়ার, তাহলে কত আসলো এটা আসছে না। এবার এইটার সাথে আমরা আগে একটু লেখা নিই, হ্যাঁ, যাতে করে আমাদের সমস্যা না হয়। 5000 তো আছেই, আর এই পুরাটা আমরা যে এতখানি পাইলাম, এই পুরাটা আমরা ক্যালকুলেটারে হিসাব করছি। দেখো প্রথমে হচ্ছে এই দুটারে ভাগ দিছি, পরে এটার সাথে 1 যোগ করছি, পরে টোটাল যেটা হয়েছে এটা স্কোয়ার করছি, কত আসছে 1.221025। এইখানে আমরা লিখতে পারি যে 1.221, একটু লিখলেই হয়ে যায়, এত বেশি লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 1.221 সাথে কি গুণ করবো 5000 না, 5000 করলাম গুণ, তাহলে এটা কি পাইলাম আমরা, এটা আমরা পাইলাম টোটাল হচ্ছে কত 6105 পাইলাম সি। কিন্তু আমার কি সি লাগবে, আমার তো লাগবে কি মুনাফা, লাগবে না, তাহলে আমি মুনাফাটা এবার বের করি। আমাদের মুনাফা কত, এখানে কিন্তু আবার লিখবা যে এখন, আর এই সূত্রের আগে লিখবা কি আমরা জানি। যারা নোট করতেছো তারা এই জিনিসটা একটু খেয়াল রেখে নোট করবা, এটা তো নিজেরাই মোটামুটি বুঝার কথা। হ্যাঁ, আচ্ছা, মুনাফা বের করবো। মুনাফা মানে কি সি মাইনাস পি, সি কত, সি হচ্ছে 6105, তাহলে 6000, সরি আমাদের এখানে হচ্ছে 6105 মাইনাস পি, পি মানে কত, এই যে আমাদের পি কত 5000, তাহলে থাকলো কত আমার 1105 টাকা। আচ্ছা, এখানে মনে হয় দশমিকের পরে কিছু একটা ছিল, তাই না, আমাদের এখানে আসে নাই। আচ্ছা, ওটা হচ্ছে কেন আসছে বলতো, এই যে ওদের দেখো একটা দশমিক আসছে অ্যান্সারে, দেখো আমাদের যেমন হচ্ছে এই যে ওদের সি এর মান কত আসছে, দেখো 6105.13, আমাদের কিন্তু এটা আসে নাই কেন, কারণ হচ্ছে আমরা যে এখানে 0.5 ছিল না আমাদের, এই 0.5টা বাদ দিছি। এটা খুব একটা বড় বিষয় না, হ্যাঁ, কারণ তুমি পুরো অ্যাকুরেট হিসাব করতে পারবে না। দেখো ওরাও করে নাই, ওরা প্রায় লেখা দিছে, ঠিক আছে। তুমি যদি এইটাই দাও কোনো সমস্যা নেই, ওকে। অথবা তুমি যদি দেখতে চাও যে আসলে ওদেরটা ঠিক আছে কিনা, তাহলে 1.221 এটা কি ছিল, আচ্ছা 22105 মনে হয়েছিল, এটা কি ছিল আমি ভুলে গেছি। তারপর আমি গুণ দিই, দেখি এটার সাথে হচ্ছে 5000 গুণ দিব, দেখি কত আসে। আচ্ছা না, এটা বেশি আসছে, তাহলে ওরা বেবি আরো কম সংখ্যা নিয়ে করছে। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে দশমিকের পরে 2 থেকে 3 ঘর, এর বেশি যে এক্সট্রা কোনো ঘর নেওয়ার দরকার নাই, তুমি 2 থেকে 3 ঘর নিবা, এটাই অনেক বেশি, এটা নিয়ে গুণ করে দিবা, যেটা আসবে এটাই। তাহলে আমরা যেটা এখন পাইলাম সেটা কি, এটা কি অ্যাকুরেট হয়েছে পুরাপুরি কিন্তু অ্যাকুরেট হয় নাই। পুরাপুরি যেহেতু অ্যাকুরেট হয় নাই, তাহলে আমরা কি করতে পারি, এটা প্রায় বলে দেওয়া লাগবে না, তাহলে এইভাবে এখানে আমরা একটা চিহ্ন দিব, হ্যাঁ, দিয়ে লিখবো 1105, এইখানে লিখে দিব প্রায়, ঠিক আছে। এই যে এই চিহ্নটার মানে প্রায় বোঝায়, আবার এখানে প্রায় লিখে দিব, এরপরে এটাই আমাদের অ্যান্সার। এখন উদাহরণ 3 দেখো, এটা একটু মজার। এই যে একটু আগে আমরা হচ্ছে এন কি জিনিস এটা শিখলাম না, ওই এনটা দিয়েই এবার দেখবে একটা মজার ম্যাথ দিয়েছে। কি ম্যাথ বলছে, একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত কত 2 লাখ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মানে সোজা আলাপ,
যে 2 লাখ টাকা ব্যাংকে রাখছে, কিন্তু ব্যাংকটা কি 1 বছর অন্তরে চক্রবৃদ্ধি হয় না, ব্যাংকটা 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয়। আচ্ছা, এরপর মুনাফার হার দেওয়া আছে বার্ষিক 12 টাকা মানে 12%। 6 মাস পর ওই সমিতির টাকা হিসাবে কত টাকা মুনাফা হবে? ওকে, আচ্ছা এরপরে কি 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখন ওরা দেখো কি করছে, ওরা দেখো তো আমরা এখানে চক্রবৃদ্ধি হিসাব করতেছি না, কিন্তু ওরা কিন্তু সূত্র কোনটা ফালাইছে দেখো তো, সরল মুনাফার সূত্র ফালাই দিছে না। বলতে পারবে এটা কেন? এই সূত্র ফালাইছে কারণ হচ্ছে প্রথম 6 মাসে কিন্তু একটাই চক্র, আর যখন চক্র একটাই হয়, হ্যাঁ তোমার ধরো বললো যে 1 বছরের জন্য টাকা রাখছো, আর চক্র ধরো প্রতি 1 বছরেই একটা চক্র ঘুরে, হ্যাঁ তখন তুমি এই সূত্র দিয়া মুনাফা বের করতে পারবা, কারণ 1 বছরে একটাই চক্র হয়। চক্র বেশি হইলেই আর এই সূত্র দিয়ে কাজ করা যায় না। তো যখন তোমার বলছে যেহেতু 6 মাসে চক্র হয় আর 6 মাসের মুনাফাই চাইছে, তাহলে এটা কি এক চক্র না? এক চক্রের জন্য তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা। হ্যাঁ তুমি বলতে পারো তাহলে স্যার আমরা যে মাত্র শিখলাম চক্রবৃদ্ধির মুনাফার সূত্র, ওইটা কি হবে না? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? আমরা ওদের নিয়মে যাও করলাম না, কারণ ওদেরটা দেখে দেয়াই আছে, আমরা আমাদের মতো করে করবো। দেখো যেহেতু সূত্র একটা শিখছি, কি সূত্র আমাদের চাইছে? কি আমাদের চাইছে 6 মাসে কত টাকা মুনাফা জমা হবে। তাহলে মুনাফার সূত্র জানি কি শিখলাম? মুনাফার সূত্র শিখছি সি মাইনাস পি, তাই না? পি তো দেয়াই আছে, এই যে আমাদের পি 2 লাখ টাকা পি। এখন আমাদের কিন্তু সি নাই, তাহলে সি এর একটা সূত্র আমরা শিখছি না, যে আমরা জানি সি সমান সমান কি, এটা হচ্ছে পি ইন্টু 1 + r⁴n শিখছি। এখানে আমরা বসাই, দেখো আমরা আগে এখানে অবশ্যই যে আগের বারের মতো লেখা নিয়েছি কি দেয়া আছে, হ্যাঁ আচ্ছা পি এর মান কত? 2 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ওকে, এক একটা শূন্য এক এক সাইজের কেন হয়েছে? আচ্ছা 1 2 3 4 5, ঠিক আছে ওকে, তাও এক এক সাইজের হয়েছে যাই হোক। আচ্ছা এরপর 1 + r এর মান জানি কত? 12 টাকা মানে 12% ছিল না বার্ষিক মুনাফার হার? 12%, পার্সেন্ট মানে কত? 100 দিয়ে ভাগ, আর উপরে n। দেখো তো আমি n মানে কি বলছিলাম? একটা চক্র। তাহলে কোনো ব্যাংক যে তোমাকে প্রতি 6 মাসে একটা চক্র দিতেছে, তাহলে 6 মাস পর যখন তুমি মুনাফা হিসাব করতে যাবা, হ্যাঁ আগে কিন্তু আমরা সরল মুনাফা কি করতাম, যখন 6 মাস হইতো সরল মুনাফায় কিন্তু 6 মাস মানে অর্ধেক বছর, তখন আমরা যে n এর মান অর্ধেক ধরতাম, তাই না? মনে আসছিল একটা ম্যাথের গুণ ছিল যে অর্ধেক বছরে তখন n এর মান অর্ধেক ধরতাম। কিন্তু এটা তো চক্রবৃদ্ধি, হ্যাঁ তুমি যখন এই যে এই সরল মুনাফার সূত্র বসাবা, তখন দেখো এই যে n এর মান ওরা কিন্তু অর্ধেকই বসাইছে, দেখছো 1/2, 6 মাস মানে অর্ধেক বছর। কিন্তু আমরা কি সরল মুনাফার সূত্র দিয়ে করতেছি না, আমরা চক্রবৃদ্ধির মুনাফা দিয়ে করতেছি। তাহলে চক্রবৃদ্ধির মুনাফায় n এর মানে কি? n মানে হচ্ছে চক্র কয়টা হইছে, অর্থাৎ যে সময়ের জন্য আমি টাকাটা রাখছি ওই সময়ের মধ্যে কয়টা চক্র ঘুরছে টাকা। এখন দেখো আমার প্রতি চক্র ঘুরে 6 মাসে, আবার আমি মুনাফাও চাইতেছি 6 মাস পর, তাহলে চক্র কয়টা? অবশ্যই একটা চক্র না? তাহলে এইটার ক্ষেত্রে আমরা লিখবো যে n এর মান হচ্ছে আমাদের 1, তাহলে এখানে আমরা বসাবো 1। এরপরে আমরা হিসাব করি, দেখো এখানে 2 লাখ আছে, থাক 2 লাখ নিয়ে আমার কোনো কাজ নাই, এটার একটু লসাগু করি, নিচে 100 আসবে, 1 দিয়ে 100 ভাগ করলে 100ই আসে, আবার 100 দিয়ে 1 ভাগ গুণ করলে উপরে 100ই যায়, যোগ 100 100 কাটাকাটি থাকে 1, 1 দিয়ে 12 সাথে গুণ করলে 12। আচ্ছা এটা আমি সরাসরি এর সাথে গুণ দিয়ে দিতে পারি এইভাবে, হ্যাঁ আচ্ছা এতে করে কি হবে, আমার এই যে 2টা শূন্য কাটাতে হবে, আর কিছুই হবে না। আচ্ছা তাহলে 2000 আর উপরে আছে কত? এই 100 আর 12 যোগ করলে 112, তাহলে 2000 আর 112 যোগ করলে কত হয়? গুণ করলে সরি, 2000 গুণ 112 গুণ করলাম কত আসতেছে? 2,24,000, 2,24,000 টাকা। তাহলে এটা কি পেলাম? সি। বাট আমার কি সি চাইছে? আমার কিন্তু সি চাই না, আমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে, এটা এইখানেই লিখে ফেলি, এটা হচ্ছে আমার কাছে চাইছে মুনাফা, তাই না? মুনাফা মানে কি? মুনাফা মানে হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি কত? সি হচ্ছে এইটা 2,24,000, আর পি কত? 2 লাখ, এই যে 2,24,000 থেকে আমি যদি 2 লাখ বাদ দিই আমার কত হবে? আমার কি 24,000 টাকা থাকবে না? এইটাই হচ্ছে আমার 6 বছরে মুনাফা, তাই না?
এখন তোমরা কি বলতে পারবা যেখানে কি আমরা ম্যাথ ঠিক করছি না ভুল করছি? হ্যাঁ, দেখো তো আমাদের মুনাফা বের হয়েছে কত, 2400 টাকা না? ওদের মুনাফা বের হয়েছে দেখো কত, 1200 টাকা না, সরি 12,000 টাকা, আর আমাদের 24,000 টাকা। তাহলে আমরা কি উত্তর মিলছে আমাদের? মিলে তো নাই। এখন বলো তো যে কেন মিলে নাই? একটু গেস করো যে আসলে এখানে আমরা এমন কি সমস্যাটা করলাম যে যার কারণে আমার উত্তর মিলল না। দেখো তোমাদের সাথে আমি মিলাই। দেখো পি এর মান বসাইছি, দেখো তো পি 2 লাখ টাকা, পি 2 লাখ, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? একদমই সন্দেহ নাই, কারণ এই টাকাটা তো আমরা জমা রাখছি। ওকে, সূত্রের 1 বসাইছি, বসছে। আর কত? 12% বসাইছি। আচ্ছা, আর এন এর মান কত? 1 চক্র, তাই 1 বসাইছি। এখন দেখো তো সমস্যাটা কই তাইলে? সমস্যাটা আসলে আমাদের এই আর এর মধ্যে। আমরা যখন 6 মাসের মধ্যে আমি মুনাফা হিসাব করতেছি, দেখো তো মুনাফার হার যেটা দেয়া ছিল এটা কি বার্ষিক না? বার্ষিক মুনাফার হার না? তাহলে কি যেটা বার্ষিক মুনাফার হার ওই সেম হারেই কি আমার 6 মাসের মুনাফা হবে? বলো তো। অবশ্যই হবে না। হ্যাঁ, অবশ্যই হবে না। তো 6 মাসের মুনাফার হার যদি আমি বের করতে চাই, কি করা লাগবে? বার্ষিক মুনাফা 1 বছরে যদি 12% হয়, তাহলে অর্ধেক বছরে কি 12 অর্ধেক, অর্থাৎ আর এর মানটা আমার 6% হবে না? অবশ্যই 6% হবে। তো এই জায়গায় আসলে আমরা ভুলটা কি করছি, এখানে আমার 6% হওয়ার কথা, তাই না? তাহলে এইখানে আমাদের শুধু কি করা লাগবে, এখানে হচ্ছে খালি একটা 6 দেওয়া লাগবে, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা দেখো হিসাব করি, এবার দেখবো যে আমাদের ম্যাথ মিলে গেছে। তাহলে 2000 গুণ এবার কত, 106 না? 106, দেখো এই যে কত আসছে। এটা কিন্তু এরকম আসে নাই, এটা আসছে কত, এই 2,12,000 টাকা। তখন আমি যখন এই দুইটা থেকে বাদ দিব, তখন এইখানে আমার চলে আসবে 12,000 টাকা। আমাদের এইখানেই অ্যান্সারটা মিলছে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা কি, একটা হচ্ছে যদি একটাই চক্র হয় সেক্ষেত্রে আমরা এন এর মান অর্ধেক বছর বসায়, কিংবা ধরো এখানে যদি 6 মাস না থাকতো, এখানে ধরো 6 মাসের জায়গায় তোমাকে হচ্ছে অন্য কোনো একটা বছর দিল, যেমন ধরো 6 মাসের জায়গায় কত বছর, কত মাস হইতে পারে বলো তো? এখানে ধরো তোমাকে দিল যে কয় মাস বলো, আমাকে হচ্ছে ধরো দিল 6 না, 6 জায়গায় ধরো হচ্ছে আমাকে 4 দিল, 4 মাস। ওকে, তাহলে 4 মাসে আমার কয় বছর হয়? অর্ধেক বছর তো হয় না, 3/1 বছর হয় 4 মাসে। তখন আমরা এন এর মান এইটাই বসায়া সরল মুনাফা বের করতে পারতাম, যদি আমাকে বলতো যে 4 মাসের জন্যই মুনাফা বের করো। বাট তখন যদি আমার বলতো যে না তুমি 1 বছরের জন্য বের করো, তখন আমি কি করতাম? তখন আমি দেখতাম যে 1 বছরে কয়টা চক্র হইতেছে। যদি 4 মাস হয় তাহলে 3টা 4 মাস মিলায় 12 মাস হইতেছে। এর মানে প্রতি 1 বছরে চক্র ঘুরতেছে 3টা, তাহলে এন এর মানও এখানে আমাদের 3 বসানো লাগতো, তাই না? আচ্ছা, যেহেতু এন এর মান 3 বসানো লাগতো, কিন্তু যেহেতু আমার এখন মুনাফা হইতেছে, আমার মুনাফা কিন্তু বার্ষিক হারে হচ্ছে না, মুনাফা হচ্ছে কি হারে, 4 মাসে। তাহলে কিন্তু দেয়া তো আছে বার্ষিক, তো আমার কি করা লাগতো, যেটা বার্ষিক দেয়া আছে 4 মাসের কারণে আমার বছর কি 3 ভাগ হয়ে যেতেছিল না? তাহলে এই 12কেও আমরা তখন 3 ভাগে ভাগ করে দিতাম। কত আসতো? 4% আসতো। এই 4% আমরা এখানে বসায়া ম্যাথটা করে ফেলতাম। আশা করি এই ম্যাথটা বুঝছো। এটা বুঝলে মোটামুটি তোমার এই চ্যাপ্টারে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ম্যাথটা কিন্তু আমাদের শেষ হয়নি, তাই না? এই ম্যাথে আরো একটা পার্ট বাকি আছে। কি পার্ট? আমরা মাত্র একটা কোশ্চেন অ্যান্সার করছি, আরেকটা পার্ট আছে না? কি বলছে? 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এই সি এর মান চাইছে, তাই না? কিন্তু 1 বছর পর। তাহলে এটা তো সেম, একই জিনিস, পি সেম, আর সেম, কিন্তু এবার দেখো 1 বছর পর আর, তুমি আর এর মানটা কি বসাবা? মনে রাখবা চক্রবৃদ্ধির বেলায় অবশ্যই সেই আরই বসাবা যেই আরে তোমার একটা চক্র হয়। যদি একটা চক্র 6 মাসে হয়, তাইলে তুমি পুরা বছরের যেই হার আছে তার অর্ধেক করে দিবা, কারণ 6 মাসে অর্ধেক বছর হচ্ছে, তাই না? তো সেম ভাবে এক চক্রের জন্য যত দিন লাগতেছে তত দিনে তোমার হার কত সেটা বের করে এই আর এর মান বসাবা। আর এন এর মান কত বসাবা? 1 বছরে তোমার কয়টা চক্র ঘুরবে? 2টা না? তাহলে এন এর মান তখন তুমি বসাই দিবা 2। এরপরে যেটা অ্যান্সার আসবে ওইটাই হবে তোমার এটার অ্যান্সার। ঠিক আছে?
আচ্ছা, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমাদের বইয়ে যেভাবে ম্যাথটা করছে এটা এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, কারণ চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি আমি যদি তোমাকে একটু বুঝাই, তোমার বইয়ে এই ম্যাথটা দেখলে তোমার কাছে মনে হইতে পারে যে আয় হায় স্যার আপনি কেমনে বললেন আর ওরা কেমনে করছে, ওরা তো আমাদের মতো বসায় নাই। এটা ওরা যেভাবে করছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি মানে হচ্ছে আমার কাছে একটা টাকা থাকবে, এইটার সাথে কিছু পরিমাণ মুনাফা যোগ হবে 1 বছর পর, তাই না? 1 বছর পর এরপর টোটাল যে টাকাটা, এই যে এখন যে দুইটা মিলায় যে টাকাটা আমার হইছে, এইটা পরের বছরের জন্য আমার মূলধন হয়ে যাবে না, তাই না? এখানে সেম কাজটা দেখো, ওরা আগে কি করছে, 1 বছরের পরে মুনাফা বের করে ফেলছে। মুনাফা যদি বের করে ফেলে আর মূলধন তো আছেই, তাহলে 1 বছর পর আমি মুনাফার আসল পায়ে যাব। এই যে দেখছো, 1 বছর পর অর্থাৎ 6 মাস পর আমার মুনাফার আসল পেয়ে গেছে। তাহলে 6 মাস গেছে, তাহলে আরো 6 মাস পর কি হবে? এইটার সাথে আরো একটা মুনাফা যোগ হবে না? তাই তো হবে। ওরা কি করছে, এইটার সাথেই এটার মূলধন ধরে নিছে। এটার মূলধন যখন ধরে নিবে, তাহলে ও তো অলরেডি 6 মাস পার করে ফেলছে, তাই না? আর বাকি আছে 6 মাস। তাহলে 6 মাসে হয় কত বছর? অর্ধেক বছর। কিন্তু চক্র হয় কয়টা? একটা না? তাহলে আমি বলতেছিলাম যে সূত্রের মধ্যে বসাবা n এর মান 2, কিন্তু ওরা দেখো এই যে সূত্রটা বসাইছে, n এর মান কত বসাইছে? n কিছু নাই, মানে 1 বসাইছে। কেন? কারণ ওরা অলরেডি 6 মাসেরটা বের করে ফেলছে। পরে এই 6 মাসেরটারে আসল ধরে ওরা কি করছে, এই n এর মান 1 বসেছে। কারণ 6 মাসেরটা যখন আসল, তখন আর চক্র বাকি আছে একটাই, আর একটা চক্র পার করলেই তার 1 বছর হয়ে যায়। তাহলে চক্র যেহেতু একটা বাকি, তাই ও কি করছে, এখানে n এর মান 1 বসাইছে। কিন্তু আমরা কিন্তু আসল এটারে ধরি নাই, আমরা আসল কিন্তু এই যে 2 লাখটারই ধরতেছি। এইটাতে যখন ধরবো তখন কিন্তু চক্র আমার দুইটা, তাই না? একবার প্রথম 6 মাস, পরে আরো 6 মাস। এই জন্য আমি তখন এখানে n এর মান 2 বসাবো। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, যেভাবেই করো তোমার উত্তর দেখবা যে এটাই আসবে। ওকে, এরপরে উদাহরণ 4, এটা আমি করে দিব না, এটা বলে দিচ্ছি। কোন শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30। 3 বছর পর ওই সংখ্যায় জনসংখ্যা, ওই শহরের জনসংখ্যা কত হবে? 80 লক্ষ জনসংখ্যা, এটা কি তাইলে? পি এর মান। বৃদ্ধির হার হাজারে 30, আমরা কি হাজারে হিসাব করি? কখনো করি না, আমরা কিন্তু 100 দিয়ে হিসাব করি। তাহলে 1000-এ যদি 30 জন হয়, তাহলে 100-তে কতজন হবে? কতজন? 3 জন হবে না? 3 জন হবে। তাহলে এই যে 3, এইটাই হচ্ছে আমাদের মুনাফার হার। আর আর পাইলাম, পি পাইলাম। 3 বছর চাইছে, তাহলে 3 বছর নাই কি n এর মান 3? তাহলে সবই তো আমার কাছে আছে, আমার কাছে সবই আছে। এই দেখো, পি আছে, আমার কাছে পি আছে, আর আছে, এন আছে। আমি খালি বসায় দিব, আমি অ্যান্সার পাই যাব। আশা করি খুবই ইজি। হ্যাঁ, জাস্ট সূত্রটা জানলেই এরা হয়ে যায়। ওকে, উদাহরণ 5 দেখব। কি বলছে? বলছে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে এক্স টাকা এবং 4% হারে ওয়াই টাকা ঋণ নিছে। মানে ধরতে পারো যে 2বার টাকা নিছে। প্রথমে উনি যে টাকাটা নিছে এটার আমরা বলতেছি এক্স টাকা, আর দ্বিতীয়তে আমরা যে টাকাটা নিছি এটার আমরা বলতেছে ওয়াই টাকা। এখন যেহেতু একবার এক এক টাকা নিছে, তো একবার এক্স টাকা নেওয়ার কারণে এই এক্স টাকা যখন নিছিল তখন সে শর্ত দিছিল যে 6% টাকা মুনাফা ব্যাংকে দেওয়া লাগবে। তাহলে এক্স টাকার হচ্ছে আমাদের 6% কাটবে, আর ওয়াই টাকার সাথে হচ্ছে আমাদের 4% কাটবে। ওকে, এরপর বলছে মোট ঋণ নিছে কত টাকা? 5,600 টাকা। তাহলে আমরা কি বলতে পারি তার মোট ঋণ মানে কি? এক্স টাকা আর ওয়াই টাকা মিলাইলে মোট ঋণ না? তাহলে এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে এক্স আর ওয়াই টাকা দুইটা মিলায় কত হবে? এই যে মোট ঋণ 56,000 টাকা। এবং বছর শেষে উনি কি করছে? 2,840 টাকা মুনাফা শোধ করছে। এটা গেল উদ্দীপক। এখন আমাদের এইটা আপাতত দরকার নাই, আমরা হচ্ছে কোশ্চেন ওয়াইজ দেখি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি করছে, বলছে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? তাহলে কোশ্চেনটা কি করছে, মুনাফা কত না? আমরা সূত্র পড়ে আসছি আগে, আমরা অবশ্যই, হ্যাঁ আবারও বলতেছি, এখানে আমরা আগে লেখা নিব যে আমাদের কি কি দেয়া আছে। কি কি দেয়া আছে দেখো তো, আগে দেখো বের কি করা লাগবে। আমরা একটা কাজ করি, কি কি দেয়া আছে এটা একটু, যেহেতু ম্যাথে আমাদের ভেজাল, অনেকগুলো ইনফরমেশন দেয়া আছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আগে লেখা নেই যে কি কি আমরা জানি।
আমরা একটা সূত্রই জানছি মুনাফার, কোনটা? সরল মুনাফা। কারণ এখানে কিন্তু উদ্দীপকে কোথাও বলে নাই যে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে অবশ্যই সরল মুনাফার সূত্র না, আই সমান সমান পি আর এন। এখন দেখি আমাদের চাইছে আই, হ্যাঁ আমাদের হচ্ছে যে আইটা চাইছে, তাহলে আমাদের কি পি আর এন এই তিনটা জানা লাগবে, দেখো আছে কিনা। আমার বলছে সম্পূর্ণ ঋণের উপর, তাইলে মুনাফাটা কার উপর? তাহলে যার উপর সেটাই তো আসল না। তাহলে এই যে সম্পূর্ণ ঋণ কত 5,656,000 টাকা, তাহলে এইটাই কি আমার আসল হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে পি হচ্ছে আমার 56,000 টাকা। আচ্ছা, এখন পি 56,000, এরপর লাগবে আর, দেখো তো এই যে বলছে না উপরে যদিও আলাদা আলাদা নিছিল, কিন্তু ক নাম্বার কোশ্চেনের জন্য আমার বলে দিছে যে মুনাফা হবে 5%। তাইলে আমরা কি 5% মুনাফা এখানে লিখতে পারি? এটা কি আর এর মান না? আর এর মান হচ্ছে 5%। 5% মানে কি? পার্সেন্টের এক মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। আচ্ছা, এরপর লাগবে এন। এখন দেখো তো এন কি কোথাও আছে পুরা কোশ্চেনে? আমার কি বলছে যে কত বছর? আমাকে বলে নাই। আমাকে একটা কথা বলছে যে বার্ষিক মুনাফা। তাহলে বার্ষিক, এখানে যখন আমার কিছুই বলে নাই তখন বার্ষিক মুনাফা বলতে আমি ধরবো যে 1 বছর, 1 বছরে বার্ষিক। তাহলে এন এর মান কত? অবশ্যই 1 বছর। তাহলে এই মানগুলো যদি আমি এখন এনে বসাই কত হবে বলো? এই মানগুলো যদি আমরা এখন বসাই, দেখো পি এর মান 56,000 বারবার 5,000 বলতেছি, 56,000 গুণ আর এর মান মানে হচ্ছে 5/100 গুণ এন এর মান 1। তাহলে এই দুইটা শূন্য ওই দুইটা শূন্য কাটা, তাহলে 560-এর সাথে এটা গুণ হবে, কত হয়? এটা আমরা মুখে মুখেই করতে পারি। 5-এর সাথে 0 গুণ হলে 0, 5-6 30, তাহলে 0 হাতে আছে 3, 5-5 25 আর 3 2800। এই টোটাল হবে আমার 2800 টাকা। এটা কি? এটা আমরা পাইলাম যে 1 বছরে মুনাফা, আর এটাই হবে আমাদের ক এর অ্যান্সার। খ নাম্বার ম্যাথটা আমরা কিভাবে করব? দেখো কি চাইছে, চাইছে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে। মানে এই যে সে এক্স টাকা নিছিল 6% হারে এবং ওয়াই টাকা 4% হারে নিছিল, এই এক্স টাকাটা আসলে কত টাকা বা ওয়াই টাকাটা আসলে কত টাকা এটা বের করতে। হ্যাঁ, এইটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমরা আমাদের বই থেকে দেখি এটা। হ্যাঁ দেখো এখানে কি বলছে, এটা খ নম্বর। হ্যাঁ দেখো, প্রথমে আমাদের বোঝা লাগবে যে আমাদের যখন আমরা এক্স টাকা নিছি, এক্স টাকা নেওয়ার কারণে আমাদের কাছে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া ছিল। কি দেওয়া ছিল? একটা ইনফরমেশন এটা দেওয়া ছিল যে আমার টোটাল এক্স প্লাস ওয়াই কত হয়, টোটাল ঋণ আমরা কত নিছি, এক্স টাকা আর ওয়াই টাকা না, তাহলে দুইটা যোগফল হবে টোটাল ঋণ। টোটাল ঋণ কত নিছিলাম? 56,000 টাকা। এটা একটা ইনফরমেশন, তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ আমরা দিতে পারি। এখন আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, মনে আছে আমাদের আরেকটা ইনফরমেশন কি দেওয়া ছিল? দেখো আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যে বছর শেষে, এই যে দেখো আমরা যদি একটু হাইলাইট করি, বছর শেষে তার 2,840 টাকা সে মুনাফা শোধ করছে। তাহলে তার এই যে মুনাফা, এই যে এই 6% আর 4%-এর হারের কারণে উনি যে বছরে মুনাফা দিছে, ওই মুনাফাটা হচ্ছে 2,840 টাকা না? তাহলে এক কাজ করবো, আমরা 6%-এর কারণে 6%-এর কারণে আমার এই এক্স টাকার জন্য কত টাকা মুনাফা হয়েছে, প্লাস এই 4%-এর কারণে ওয়াই টাকার মধ্যে কত টাকা মুনাফা হয়েছে, দুইটা বের করব। দুইটা বের করে যদি যোগ করে দিই, এখান থেকে একটা মুনাফা আর এখান থেকে একটা মুনাফা, দুইটা যোগ করলেই তো আমার টোটাল মুনাফাটা পাবো না? এই কাজটা এখন আমরা করব। দেখো এখানে এই যে আমাদের দেখো কি করছে, এই যে 6% হারে এক্স টাকায় মুনাফা, এই যে এক্স টাকায় 6%, পার্সেন্ট মানে হচ্ছে এই যে 6 ভাগের কত 100। আর এখানে 1 কেন বসাইছে বলতে পারবা? 1 বসাইছে কারণ হচ্ছে 1 বছরের জন্য না বার্ষিক মুনাফা বের করতেছি, কারণ ওখানে আমাদের বলছিল কি 1 বছর পর 2,840 টাকা। তাহলে 1 বছরের জন্য আমি এই টোটাল মুনাফা পাইলাম যখন আমার 6%। আবার যখন আমি ওয়াই টাকার জন্য 4%-এ দেখবো তখন আমার কত সেম, তাহলে এখানে এটা হবে, দুইটা মুনাফা পাইছি না? আমরা জানি এই দুইটা মুনাফার যখন যোগ হবে, যোগ ফল কত আসবে? যোগ ফল আসবে 2,480 টাকা, সরি 2,840 টাকা, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এইটাই করছে। দেখো এই যে এটা তো হচ্ছে আমাদের এই যে এই সমীকরণটা, এই দেখো দুইটা মুনাফা পাইছে, দুইটারে যোগ করছে, এটা সমান সমান হয়ে 2,840 টাকা। এখন ওরা কি করছে, এই 100 দিয়া,
হ্যাঁ, এখান থেকে 100 আর এখান থেকে 100, এখানেও 100 গুণ করছে, হ্যাঁ এখানে একটা 100 গুণ করছে, এখানে একটা 100 গুণ করছে, এই পাশে একটা 100 গুণ করছে। তাহলে কি হবে, উপরের 100 নিচের 100 কাটা, উপরের 100 নিচের 100 কাটা, আর এইখানে 100 দিয়ে গুণ করলে যে দুইটা শূন্য বাড়ছে, তাহলে এটা আসবে এটা। এরপরে পুরা রাশি একদম এই পুরা রাশিটারে 2 দিয়ে ভাগ করছে, তাহলে 6 এর 2 দিয়ে ভাগ করলে 3, 4 এর 2 দিয়ে ভাগ করলে 2, আর পুরাটারে 2 দিয়ে ভাগ করলে এটা আসে। তাহলে এই যে আরেকটা আমরা কি পাইলাম, একটা সমীকরণ পাইলাম না? তাহলে একটা সমীকরণ আগে পাইয়ে আসছি, একটা সমীকরণ আমরা যে এখানে পাইয়ে আসছি, হ্যাঁ, আরেকটা সমীকরণ আমরা এই যে এইখানে এসে পাইলাম। এখন আমরা জানি যে দুইটা যদি আমাদের কাছে সমীকরণ থাকে, এই দুইটা সমীকরণ থেকে আমরা কি করতে পারি, আমরা একটা সমাধান করতে পারি। সমাধান করার অনেকগুলা পদ্ধতি ছিল, কি কি? একটা ছিল আমাদের হচ্ছে অপনায়ন পদ্ধতি, তারপর হচ্ছে আমাদের ছিল প্রতিস্থাপন পদ্ধতি, হ্যাঁ আরো অনেক অনেক পদ্ধতি আছে আমরা যদি হচ্ছে সমাধান করতে চাই। এখন আমরা যেহেতু প্রতিস্থাপন কখন ইউজ করা হয়, যখন হচ্ছে সরি সরি আমি ভুল বলতেছি, আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে সমাধান এটা কোন নিয়মে করবো বলতো? এইখানে আমরা যে সমাধানটা করব সেটা হচ্ছে আমাদের মানে দুইটা সমীকরণে আমরা একটা বানায় ফেলবো, মানে একটার মতো বানায় ফেলবো। দেখো আমাদের এই যে সমীকরণটা আছে, আমাদের যে প্রথম সমীকরণটা, এই সমীকরণে আমি যদি কি করতে পারি, সমীকরণের সাথে যদি আমি 3 দিয়ে গুণ করতে পারি, তাহলে কি হয়ে যাবে বলতো? হয়ে যাবে 3x প্লাস 3y প্লাস, এই প্লাস তো হবে না, এখানে একটা সমান সমান হবে, সমান সমান এই যে এটার সাথে 3 দিয়ে গুণ, তাহলে এটা হবে কত, 56,000 গুণ 3, একটা সমীকরণ আসবে না? আর এই সমীকরণ আসলে লাভ কি দেখো তো, এটা তখন আরেকটা সমীকরণ হয়ে যেতে পারে। আচ্ছা, লাভটা কি দেখো, এইখানেও 3x আছে, আবার এই সমীকরণেও 3x আছে। আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই, তাহলে আমার x চলে যাবে না? x চলে গেলে শুধুমাত্র y থাকবে না, তাহলে y এর একটা মান তখন আমরা পাই যাব না। এই কাজটা এখানে করছে। দেখো ওরা হচ্ছে 3 দিয়ে গুণ করছে 2 নম্বর সমীকরণকে, 1 নম্বর সমীকরণকে, পরে একের সাথে 2 বিয়োগ করছে। বিয়োগ করার কারণে এই যে দেখো 3 এর সাথে 3 চলে গেছে, 3y থেকে 2টা y গেলে থাকে কয়টা y, একটা y। এবার এইটা থেকে এটা বিয়োগ করলে 26,000, তাহলে y এর একটা মান পাইছি। এই y এর মানটা যদি আমি আবার 1 নম্বরে বসাই, হ্যাঁ যে x প্লাস y সমান সমান 56,000, এখানে যদি আমি y এর মানটা বসাই দিই, যেটা পাইছি, তাহলে কি এই ওয়াইটারে যখন এই পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, x সমান সমান 56,000 মাইনাস ওয়াই হয়ে যাবে না, কারণ এখানে প্লাস ছিল। এই ওয়াই এর জায়গায় আমি যদি ওয়াই এর মানটা বসাই দিই, কত, ওয়াই এর মান হচ্ছে 26,000। এইটা আমি এক্সও পাই গেলাম না এখান থেকে বিয়োগ করলে, তাহলে এক্স আর ওয়াই কে আমি পাইছি সমাধান করে। আমার কোশ্চেন হচ্ছিল এক্স আর ওয়াই বের করা, আমি এক্স আর ওয়াই দুইটাই বের করতে পারছি। ঠিক আছে, তো এখানে এরকম আরো অনেক সমাধান করা যায়। আচ্ছা, তা আমরা নর্মালি হচ্ছে যদি দুইটা সমীকরণ থাকে, আমরা চেষ্টা করব সমাধানের সময় যে যে কোনো একটা রাশি, হয় এক্স নাইলে ওয়াই, দুটার মধ্যে একটারে একদম বাদ দিয়ে দেওয়ার। তুমি চাইলে এটাতে 3 দিয়ে গুণ না করে 2 দিয়ে গুণ করতে, তখন কি হইতো, 2x প্লাস 2y সমান সমান 2 ইন্টু 56,000 হইতো না? হইতো। তখন এই যে 2y আর এখানে 2y কাটাকাটি যেত, x থাকতো, পরে x এর মান আমরা আবার এই 1 নম্বর সমীকরণের এখানে বসাইতাম, তখন y এর মান বের হইতো। তাহলে আমরা কি তখন আবার x এর মান আর y এর মান দুইটাই পেয়ে যেতাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাসের হচ্ছে লাস্ট গ নাম্বার ম্যাথটা দেখি। আজকের ক্লাসে লাস্ট না যদিও, আমরা এটার পর আরেকটা HW দিব তোমাদের। তাহলে গ নাম্বার, এটা বলছে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা। এখন আইসা আমাদের কি বলতেছে, চক্রবৃদ্ধি কিসের উপর, সম্পূর্ণ ঋণের উপর। তাহলে আমার আসল কোনটা হবে, এই যে 56,000 হবে আসল। চক্রবৃদ্ধি মুনাফা বলছে 5%, তাহলে এটা কি কিসের মান, 8 এর মান। আচ্ছা, প্রযোজ্য হলে 2 বছর পর, তাহলে n এর মান 2 এর n এর মান 2, তাই না? কারণ এখানে আমার কিন্তু বলে নাই যে কত মাসে আমার চক্র হইতেছে। তাহলে চক্র না বললে আমরা কি বলছিলাম, যখন আমাদের কিছু বলবে না যে কত মাসে চক্র বা কত বছরের চক্র, তখন আমরা ধরে নিব যে 1 বছর মানেই 1 চক্র। আর n যেহেতু আমার চক্র বোঝায়, তাহলে 2 দিয়া হচ্ছে 2 বছরে 2 চক্র। আচ্ছা, বলছে মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। ওকে, এখন আমরা আগে এটার একটু কনসেপ্টটা এখানেই লিখি, তারপরে আমরা হচ্ছে আমাদের বইয়ের ম্যাথে যাবো। দেখো আমার কি চাইছে, মনোয়ারা বেগমের কত টাকা মুনাফা,
তাহলে মুনাফার চক্রবৃদ্ধির মুনাফার জানি একটা সূত্র পড়ছিলাম না? মুনাফার সূত্র কি? এটা আমরা জানি, হ্যাঁ। মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি, তাই না? সি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, যেটা 2 বছরে বাড়বে, আর পি তো হচ্ছে আমাদের আসল। পি তো আমরা জানি, তাই না? আমরা কি কি জানি? আমরা পি জানি হচ্ছে আমাদের 56,000 টাকা। তারপর হচ্ছে আমরা আর জানি কত, 5%। আমরা এন জানি 2, আমাদের আর কিছু লাগেই না। তাহলে পি আমরা জানি, এই পি আমরা জানি, তাহলে সি লাগবে না? তাহলে সি এর একটা সূত্র আছে না? সি এর সূত্র কি? সি এর সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস, আর এই যে এই পি, এই মাইনাস পিটা মাইনাস পি। আচ্ছা, তাহলে এখানে পি আমার কাছে আছে 1 তো 1ই, আর এর মান 5 মানে কি 5/100 আছে, অবশ্যই আছে। এন এর মান 2 আছে না? আছে। আমরা খালি এখন বসাবো। তাহলে এখানে বসাইলাম 56,000 1 যোগ আর মানে কত জানি 5/100। তাইলে এটারে আমরা 1 যোগ 5/100 পাওয়ার কত উপরে 2, এন এর মান 2 মাইনাস পি হচ্ছে 56,000 টাকা। এখন এটা যদি হিসাব নিকাশ করি, 56,000 মতো থাক, আমার কিচ্ছু করার নাই এখানে। 56,000 এরপর এইখানে এটা যদি লসাগু করি হবে কত, নিচে 100ই থাকবে, উপরে হয়ে যাবে 100 যোগ 5, বা এটার আমরা 105 বলতেছি, হ্যাঁ। আর লসাগুর নিয়মটা আমরা কত ক্লাসে হালকা দেখছি না? তারপরে এখানে স্কোয়ার আছে না? তাহলে এক কাজ করি, স্কোয়ার তো এক জায়গায় থাকা মানে হচ্ছে উপরে নিচে দুটো জায়গায় থাকা। এটা দিয়ে স্কোয়ার দিই, এটা দিয়ে স্কোয়ার দিই। এখন জানো 100 আর 100 যখন স্কোয়ার করবো তখন কি হবে? 2টা 100 গুণ হইলে কি হয়, 4টা শূন্য হয়ে যায়। 2টা শূন্য 2টা শূন্য, 2টা থেকেই 0 0 চলে আসে। আচ্ছা, উপরটা থাক, সমস্যা নেই। কেন করলাম? এই যে আমি খালি এই যে 3টা শূন্য কাটবো, আমার আর তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এরপর এখন আর বাকি কি আছে দেখো, এই শূন্যটাকে যদি কাটতে চাই তাহলে কি করা লাগবে? আমরা বলছিলাম এই 10 দিয়ে আমরা 56 যদি ভাগ করতাম তাহলে কি হইতো, দশমিকটা এখন আছে এই ঘরে, এই দশমিকটা ভাগ দেওয়ার কারণে এক ঘর আগে আসতো, মানে এরা হয়ে যেত 5.6। তাইলে আর এই 10 থাকলো না আমার, তাই না? ইনটু উপরে আছে কত, 105 স্কোয়ার। ওকে, তাহলে এটার আমরা এখন হিসাব করি। তাহলে আমাদের কি আছে, আমাদের কাছে আছে প্রথমে হচ্ছে 105 স্কোয়ার। তাহলে 105 রে করলাম স্কোয়ার, এইটার সাথে গুণ কত 5.6 দিলাম, কত আসলো আমার 61,740। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের 61,740। হ্যাঁ, আমরা ভুল করে করছি, এই যে এখানে মাইনাস দিয়া যে এটা ছিল এটা তাহলে হি নাই, এইটারে লেখা লাগবে, এইটারে লেখা লাগবে, এইটারে আমাদের লেখা লাগবে। তাহলে এবার আমরা এটা থেকে মাইনাস করি 5,000, বারবার কেন 5,000 বলতেছি আমি জানি না। 56,000 মাইনাস করলাম, তাহলে কত হলো 5,740 টাকা। তাহলে এই যে টাকাটা আমরা পাইলাম, এই টাকাটা হচ্ছে আমাদের মুনোয়ারা বেগমের মুনাফা দেয়া লাগবে, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখি তো একটু বইয়ের সাথে মিলছে কিনা। আদৌ কি মিলছে? আমি দেখি নেই। এই দেখছো মিলছে। তাহলে ওরা কিভাবে করছে দেখো তো, 2 নম্বর ম্যাথটা এই দেখো কি করছে। এই যে আসল আর এর মান এন এর মান দেয়া আছে, ওরা সিম্পলি এই যে সূত্র প্রথমে ওরা মূলধনটাকে বের করে নিছে, 2 বছরে যে মূলধন হবে এটা বের করছে, পরে এটা থেকে আসল বাদ দিছে। আর আমরা কি করছিলাম, আমরা সরাসরি এই যে এই মূলধন মানে তো সি, এটা থেকে কি করছে, এই যে এখানে আইসা এই যে এটা সি থেকে কি এই যে আসলে এটা পি বাদ দিছে না, আমরা খালি সূত্রতেই লিখে দিয়েছিলাম সি মাইনাস পি, যাতে একবারে অ্যান্সার আসে। এভাবে ভাগ করে করতে যদি ইজি লাগে তাহলে এভাবে করলে তোমাদের অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, যেহেতু এই পর্যন্ত আসছি একটা এইচডব্লিউ দিব। দেখো আমরা অনুশীলনটা আজকে শুরু করব। অনুশীলনীর প্রথমটাতে এমসিকিউ, হ্যাঁ। বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকায় 4 বছরের সরল মুনাফা কত হবে? সরল মুনাফা সূত্রই তো জানি, আই সমান সমান পি আর এন। তাহলে পি এর মান, পি মানে কত আসল না, এই যে 1200 টাকায়, তাহলে 1200 টাকা। আর এর মান কত 10%, তাহলে 10/100 গুণ এন 4 বছর, এই 4, এত ইজি। একটা শূন্য কাটা, এখানে আরেকটা শূন্য, এই আরেকটা শূন্য কাটা, 120 এর সাথে 4 গুণ হবে, 4 বারং কত হয় 48, 48 এটা হবে 480। আমি ইংলিশে লেখা হলাইছি, বাট এই যে অ্যান্সার হবে ঘর, ঠিক আছে। এখন এই যে এই 2 নাম্বারটা হচ্ছে তোমাদের এসডব্লিউ, খুবই ইজি একটা ম্যাথ, হ্যাঁ।
আমরা যা করছি এগুলোর মধ্যেই সবই দেওয়া আছে, আর এর মান দেয়া আছে, পি এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে, খালি চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করা লাগবে। আমাদের যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এরপর এইটাও এইচডব্লিউ তোমাদের, হ্যাঁ এই দুইটাই এইচডব্লিউ, না পারলে পরে আমি বলে দিব। এটাও সেম, এটার মধ্যে খালি চক্রবৃদ্ধির মূলধন তো বের করবাই, মূলধন না, এখানে হচ্ছে মুনাফাটা বের করবা। মুনাফার সূত্র ছিল না, ওই মুনাফার সূত্র দিয়া সি মাইনাস পি। এরপরে বলছে এর প্রথমে কিন্তু সরল মুনাফা বের করতে বলছে, তাহলে একবার সরল মুনাফা যে এই সূত্র দিয়ে বের করবা, পরে চক্রবৃদ্ধির মুনাফা আবার বের করবা দুই সূত্র দিয়ে, একটা হচ্ছে যে এই সূত্র দিয়ে মুনাফা, আর একটা চক্রবৃদ্ধির যে সূত্র সি মাইনাস পি ওইটা দিয়া, দুইটা মুনাফা বের হবে। এরপর কি বলছে, দুইটা মুনাফার মধ্যে পার্থক্য করতে, মানে একটা মুনাফা থেকে আরেকটা মুনাফা বাদ দিবা, এতটুকুই তোমার কাছে। তাহলে এই দুইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে। এটা কইরা গ্রুপে পোস্ট করবো, আমি দেখবো যে কে কে এইচডব্লিউ করতেছো, কে কি করতেছো না, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা স্ট্যাটাসে, ওখান থেকে হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাস 8 এর জন্য, ঠিক আছে। 4 নম্বর ম্যাথটা করব। আমরা বিগত ক্লাসে তোমাদেরকে হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর ম্যাথটা এইচডব্লিউ দেওয়া হয়েছিল, তাই না? তোমরা কি সেই এইচডব্লিউটা করেছো? যদি করে থাকো তাহলে ভালো, আমরা হচ্ছে আগাবো। না করে থাকলে এটা নিজেদের ক্ষতি নিজেরা করতেছে আসলে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা হচ্ছে 4 নম্বর ম্যাথটা পড়বো। কি বলছে দেখো, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত। আচ্ছা, ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত, অর্থাৎ তোমার কাছে এখানে দুইটা সিনারিও একটাই। কি বলছে দেখো, একই হার মুনাফায়, তাই না? তাহলে হারটা কত আমরা জানি না, মানে আর এর মান আমরা জানি না। আচ্ছা, কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেয়া আছে এত, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানি কি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে যেহেতু 1 বছরান্তে বলছে, তাহলে এখানে এন এর মান কত হবে? 1 প্রথম ক্ষেত্রে। আর প্রথম ক্ষেত্রে আমার সি এর মান কত? 6500। কারণ কি, প্রথম 1 বছরান্তে মূলধন যেটা, এটাই তো সি এর মান হবে। তাইলে দেখো আমরা সূত্র এটা জানি। ওকে, এখন তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে ম্যাথটা করব। দেখি, প্রথমে লিখি যে আমরা জানি, আমরা কি জানি, আমরা কি জানি, আমাদেরকে প্রথম ক্ষেত্রে মূলধন দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু প্রথম ক্ষেত্রে, তাহলে সি তো মূলধন, তাই না? চক্রবৃদ্ধি মূলধন যেহেতু প্রথম ক্ষেত্রে, আমরা ধরলাম সি ওয়ান কত দেয়া আছে? 6500 টাকা। আবার যখন সি1, তখন যে সময়টা কত? সি1 মানে প্রথম ইয়ার জন্য সময় কত? 1 বছর না? তাহলে আমরা বলতে পারি যে N1 এর মান 1 বছর, তাই না? N1 কেন বললাম? কারণ এখানে 1 বছরের মুনাফা আমি চাচ্ছি, ঠিক আছে, বা প্রথম বছরে। ওকে, এরপর যখন 2 বছর হইলো, তখন আমার চক্রবৃদ্ধির মূলধন কত হইলো? 6760 টাকা। তাইলে আমি 2 বছরের পরে যেই চক্রবৃদ্ধির মূলধন পাইতেছি, এটা লিখতে পারি না সি2 কত? 6760 টাকা। আবার N2 অর্থাৎ 2 বছরের সময় আমার, যেহেতু 2 বছর, তাহলে সময়টা কত? 2 বছর না? তাহলে লিখলাম N2 সমান সমান 2 বছর। আচ্ছা, আর কি কিছু দেয়া আছে আমার কাছে? আর কিছুই দেওয়া নেই। এখন কথা হচ্ছে, আমার কাছে চাইছে হচ্ছে মূলধন, মানে পি এর মানটা আমরা জানি না, পি সমান সমান আমরা জানি না। ওকে, এবার দেখো, তাহলে আমরা জানি কি, এটা সরি আমরা এখানে ভুল লিখছি, এটা কিন্তু আমরা জানি না। এটা কি আমরা জানি হবে না? এখানে হবে দেয়া আছে, ঠিক আছে, এখানে হবে দেয়া আছে। আর আমরা জানি কি, আমরা যেটা জানি সেটা হচ্ছে সূত্রটা, যে সূত্রটা আমরা হচ্ছে এইখানে যে সূত্রটাকে আমরা লিখছি। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, এক কাজ করি, আমরা হচ্ছে এই সূত্রটাকে এখান থেকে নিয়ে আসি এইখানে। ওকে, তো এটা তো মেইন সূত্র, বাট আমাদের কাহিনী কয়টা আছে দেখো তো, আমাদের টোটাল কাহিনী কয়টা? আমাদের হচ্ছে এই একটা কাহিনী, মানে 1 বছরের, এই আর একটা কাহিনী, দুইটা না? তাহলে একই সূত্র কি আমার 2 বার ফালানো লাগবে না? ওকে, তাহলে আমরা হচ্ছে একবার সি1, যেহেতু প্রথম সূত্রের বেলায় সি1 লেখা লাগবে সি রে, আর এটা লিখবো N1। আর কি আমরা জানি না, কিন্তু R1 কি দিব অথবা P1 কি দিব? না, P1 তো দিবই না, কারণ কি, মূলধন তো আর কোনোদিন চেঞ্জ হয় না, প্রারম্ভিক মূলধন আজীবন সেম থাকে।
তাহলে R1 কেন দিব না? কারণ ওরা আমার বলে দিছে এই যে আমাদের কাছে দুইটা ক্ষেত্র আছে, দুটো ক্ষেত্রেই একই হার, মানে আর এর মান সেম। তাহলে আমি যদি আর প্রথম ক্ষেত্রে ধরো R1 দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে যদি R2 ধরতাম, হ্যাঁ, যেহেতু R1 আর R2 সমান, তাহলে আমার তো আলাদা আলাদা ধরার দরকারই নেই, আমি দুইটারই আর ধরে নিতে পারি না? পারি। এই জন্য আমরা হচ্ছে এখানে R1 ধরবো না, ঠিক আছে, আমরা শুধু আর ধরবো। আচ্ছা, তাহলে এটা গেল প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে আমরা মান বসাই, দেখো কত, C1 এর মান হচ্ছে 6500 সমান সমান পি এর মান কত জানি না, কারণ পি আমাদের বের করা লাগবে। এরপর এন এর মান, সরি 1 প্লাস আর এর মান জানি না, আর এখানে হচ্ছে উপরে হচ্ছে এন মানে শুধু এক, তাই না? এই এক আমরা ইংলিশে লিখছি কেন, আমরা হচ্ছে এখানে বাংলা লিখি এক। তাহলে এন এর মান এক বসাইলাম। ওকে, এটারই আমরা 1 নম্বর সমীকরণ দিই। হ্যাঁ, এটার 1 নম্বর সমীকরণ দিই। এরপর আমরা এখন আবার জানি আর একটা জিনিস, এই সেম সূত্রই, কিন্তু এবার ঘটনা এই দ্বিতীয়টার জন্য। তাহলে এবারও সেম সূত্র হচ্ছে কি, C1 এর জায়গায় C2 বসবে, পি এর মতো বসবে, 1 প্লাস আর বসবে, আর উপরে এন এর 1 এর জায়গায় N2 বসবে। তাহলে C2 এর মান বসাই 6760, পি এর মতো থাক, 1 প্লাস আর থাক, আর N2 এর মান কত 2 না, তাই হচ্ছে 2 বসাই। ওকে, এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা হচ্ছে এখন আমরা এইটারে আরেকটা সমীকরণ নাম্বার দিতে পারি না, 2। এবার একটা কাজ করি, কি কাজ, আমরা এই যে 2 নাম্বার সমীকরণটা পাইলাম, এইটারে 1 নাম্বার সমীকরণ দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আমরা যদি এটা ভাগ করে দেই, তাহলে কি হবে বলতো? আমরা ভাগ করি, হ্যাঁ, আমরা সরাসরি ভাগ করে দিই। দেখো নিচেরটা থেকে উপরটা ভাগ দিব, তাহলে এটা হবে কি, নিচে আছে কত, এখানে বাম পাশটা হচ্ছে 6760, ভাগ দিব কাকে, উপরের টানে না, এই যে উপরের টানে 6500 সমান 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 থাকলো। এরপর এখানে আছে নিচে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, এখানে আছে পি ইন্টু 1 প্লাস আর। তাহলে দেখো এই একটা পি কাটা, নিচে আছে 1 প্লাস আর একটা, হ্যাঁ, আমি যদি টোটালটারে এ চিন্তা করি অথবা টোটালটারে একটা কিছু চিন্তা করি, তাহলে নিচে আছে পুরা 1 প্লাস আর একটা, আর এখানে আছে 1 প্লাস আর দুইটা, তাহলে দুইটা থেকে একটা 1 প্লাস আর কি কাটা যাবে না, উপরে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে, আচ্ছা, একটা শূন্য কাটতে পারি আমরা চাইলে, হ্যাঁ, আচ্ছা কাটলাম। তাহলে এটা হবে এরকম 650 সমান সমান, এই পাশে থাকলো কি, থাকলো হচ্ছে শুধুমাত্র আমার পি তো কাটা চলে গেছে, আর নিচে একটা উপরে দুইটা, তাহলে উপরে শুধুমাত্র একটা 1 প্লাস আর থাকলো, আর কিছু থাকলো থাকলো না। তাহলে আমরা এই যে চিহ্নটা নাও দিতে পারি, চিহ্ন না দিয়ে আমরা সরাসরি লিখতে পারি 1 প্লাস আর। এখন কথা হইতেছে যে আমরা তো বের করব পি, কারণ আমার কাছে মূলধন চাইছে, তাহলে আমরা কেন পিটারে কাইটা দিলাম? এখন পি আসলে সরাসরি আমরা এইভাবে বের করতে পারবো না, করতে পারবো বাট ওটা আমাদের অনেক ঝামেলা হবে। তো আমরা কি করব, আমরা আর বের করব, আর বের করার পরে এই যে 1 নাম্বার যে সমীকরণটা ছিল আমাদের, এই 1 নাম্বার সমীকরণের ভিতরে এখানে আর এর মান বসাই দিলে পরে পি এর মান চলে আসবে। তাহলে আমরা এখান থেকে আগে আর এর মানটা বের করব। হ্যাঁ, দেখো আর এর মানটা যদি আমরা বের করি, এই আর এর মান, তাহলে সরানো লাগবে 1 রে, 1 চলে যাবে কি, 1 চলে যাবে এই পাশে, তাই না? এই পাশে চলে গেলে 1 হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি না যে আর সমান সমান 676 ভাগ 650, এক কাজ করি 650 মাইনাসের 1 লিখতে পারি। তাইলে এবার আমরা যদি আর এর মানটা বের করি, এটারে আমরা কি করা লাগবে, ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করি, দেখো কি আসে, উপরে হচ্ছে 676, তাই না, ভাগ কত 650 দিলাম, যেটা আসছে এটা থেকে কি 1 মাইনাস না, তাহলে মাইনাসের 1 কত আসে 0.04। এইটাই কি আর এর মান? এটা তো আর এর মান না, বাট আমরা চাইলে এইভাবেও রাখতে পারি। এটাকে আমরা ওই যে দশমিক, মনে আছে যে এটা তো দশমিকে আসছে, এটাকে আমি যদি পার্সেন্টেজে নিতাম তখন কি করতাম, এখানে একটা 100 দিয়ে গুণ করতাম, এখানে একটা 100 দিয়ে ভাগ করতাম, তারপর এই 100 দিয়ে গুণ করতাম, আর এইটারে পার্সেন্টেজ লিখতাম, মনে আছে না? তাহলে এটা তখন কি হতো, এটা 4% আসতো। কিন্তু আমাদের এত কিছু করার দরকার নাই, আমরা আর এর মান যেইটা পাইছি আমরা এইটা রাইখা দিলেও এখানে ম্যাথ হয়ে যাবে। আচ্ছা,
চলো আমরা হচ্ছে তাহলে কি করবো এখন, আমরা আমাদের বাকি ম্যাথটা করে ফেলি। তাহলে এবার আমরা কি করবো জানো, এবার হচ্ছে এই যে বলছিলাম না যে আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিব। আর এর মান হয় আমরা হচ্ছে এই যে আমাদের 1 নম্বর সমীকরণে বসাবো বা 2 নাম্বার, যেটাই বসাবো ওইটা থেকেই আমার পি এর মান চলে আসবে। এখন যেহেতু 1 নাম্বারে এখানে পাওয়ার 1 আছে, আমার জন্য হিসাব করা সহজ, এই জন্য আমি কি করবো, এটা 1 নাম্বারেই বসাবো। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আর এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে। আচ্ছা 1 নং এ বসাইলে কি হবে, 1 নংটা কি দেখো তো, 1 নং বলছে এই যে 1 নং হচ্ছে 6500 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1। তাহলে আমরা এটাই লিখবো 6500 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। 1 তো দেওয়া লাগে না পাওয়ার, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার আমরা কিন্তু মান এখনো বসাই নাই, দেখছো, তাহলে এই মানটা আমাদের বসানো লাগবে। এই আর এর জায়গায় আর এর মান বসাই দিব কত, 0.04। তাহলে 0.04 এইটা বসাই দিব। এবার যদি আমরা হিসাব করি, দেখো তো হিসাব করলে কি হবে, হিসাব করলে আসবে 6500 সমান সমান 500 সমান সমান হচ্ছে কত, পি ইন্টু এটা গুণ করলে যোগ করলে হবে হচ্ছে 1.04। তাহলে এখান থেকে যদি আমি পি এর মানটা বের করতে চাই, পি এর মান কত হবে, এই পুরা জিনিসটা গুণাকারে আছে না, তাহলে এইটা এখানে ভাগ আকারে চলে যাবে। তাহলে 6500 ভাগ হচ্ছে 1.04 কত আসে এটা দেখো তো, আমরা যদি হিসাব করি 6500 ভাগ হচ্ছে 1.04, খুব বেশি পার্থক্য আসবে না, 6250, 6250। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রাপ্ত মূলধন। তুমি যদি এই আর এর মানটা 1 নং এ না বসায় 2 নং এ বসাইতা, তাইলেও তোমার এইটাই উত্তর আসতো। তাহলে আমাদের যে মূলধনের অ্যান্সার পেলাম এটা হচ্ছে 6250। তো এবার আমরা হচ্ছে 15 বলতেছি, আমরা হচ্ছে 5 নম্বর ম্যাথটা দেখি। এটা খুবই সোজা একটা ম্যাথ, হ্যাঁ, এটা আমি করেও দিব না আসলে। বলছে বার্ষিক শতকরা 8.50 টাকা। তাহলে শতকরা এটা কি দিছে, বার্ষিক হার দিছে না, তাহলে আমরা জানি যে আর সমান, আমরা জানি না, সেটা দেয়া আছে আমার কত 8.50%, এটা কি আর এর মান দেয়া আছে। চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকার, তাহলে যত টাকার হয় এটা কি আমার মূলধন না, তাহলে হচ্ছে 10,000 টাকা দেয়া আছে। 2 বছর, তাহলে এন এর মান 2। চক্রবৃদ্ধির মূলধন বের করতে বলছে, মানে সি বের করতে বলছে, আর মুনাফা বের করতে বলছে। এর মানে কি, একবার সি বের করবো, পরে সি থেকে এই পিটারে বাদ দিব, শেষ। সি এর সূত্র আমরা জানি, এখানে লেখা দিবা যে আমরা জানি সি এর সূত্র কি, আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে সি বের করার জন্য লাগবে পি আছে না, এই যে পি আছে, আর এর মান আছে না, আছে, এন এর মান আছে না, আছে, খালি বসায় দিবা, ক্যালকুলেটরে হিসাব করবা, একটা মান আসবে। এইটা থেকেই পরে যখন মুনাফা বের করবা, মুনাফা কি করবা, এই সি যেটা বের হয়েছে এটা থেকেই এই যে পি দেয়া আছে পি বিয়োগ করবা, আর একটা মান বের হবে। এইটা একটা অ্যান্সার, এইটা আর একটা অ্যান্সার, শেষ। এটা খুবই ইজি এবং উদাহরণে এরকম ম্যাথ আমরা অনেক করছি, হ্যাঁ। এরপরে 6 নাম্বার ম্যাথটাও খুবই ইজি। এটা খালি একটু মানে ওরা হচ্ছে এতদিন তো আমরা টাকা পয়সার হিসাব করছি, ওরা আগে এটারে জনসংখ্যা হিসেবে বলতেছে, হ্যাঁ। ধরো এলাকার একটা জনসংখ্যা, তো ওরা বলছে যে কোন একটা শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন। খেয়াল রাখা লাগবে প্রতি 1000-এ, তাহলে এটা কি হার, কিন্তু আর রে আমরা সরাসরি 25 লিখতে পারবো না, যদিও হার, কিন্তু 25 লিখতে পারবো না। কেন, কারণ এটা প্রতি 1000-এ। হার যখন আমরা পার্সেন্টেজে লেখা লাগবে, তখন আমরা কি করব, প্রতি 100-তে লাগবে বা প্রতি শততে। তাহলে প্রতি শততে কেমনে বের করব, শত মানে হচ্ছে এই 1000-এ 10 দিয়ে ভাগ করলেই তো শত হয়, তাহলে 25-এ 10 দিয়ে যখন তুমি ভাগ করবা তখনই এনে হয়ে যাবে শত। তাহলে এটা আসবে 2.5%। ঠিক আছে, এটা হচ্ছে হার। 64 লক্ষ দেয়া আছে, এটা কি প্রাথমিক জনসংখ্যা না, তাহলে প্রাথমিক আসল যেমন বা মূলধন যেমন, এটাও এরকমই, এটা হচ্ছে 64 লক্ষ। এরপরে আমরা কি করব, 2 বছর, তাহলে এন এর মান 2 দেয়া আছে, তাহলে আমার কাছে সবই আছে। বলছে ওই শহরের 2 বছর পর জনসংখ্যা কত হবে, জনসংখ্যা মানে কি,
এই যে এতদিন আমরা কি করতাম যে 2 বছরের পরে আমার মূলধন কত হবে বের করতাম না, তাহলে 2 বছর পর এই যে জনসংখ্যাতে একটু একটু করে বাড়বে, 1 বছর যাবে যে জনসংখ্যা বৃদ্ধির হার আছে, তাহলে 1 বছর যাবে কিছু জনসংখ্যা বাড়বে, আরেক বছর যাবে কিছু জনসংখ্যা বাড়বে, তাই না? সেম যেরকম ভাবে আমাদের টাকা বাড়তো, কিছু টাকা থাকতো, 1 বছর পর বাড়তো, আরো বছর পর বাড়তো, 2 বছর পর টোটাল যে টাকাটা হইতো এটা আমরা কি বলতাম? চক্রবৃদ্ধির মূলধন। ওরা এইটাই জানতে চাইছে তোমার কাছে, কিন্তু বলছে খালি জনসংখ্যা। তোমরা আসলে কি করবা, এই আমরা জানি দিয়ে সি সমান সমান যে সূত্রটা আছে না, এই সূত্র বসায় যে মানটা উত্তরটা আসবে, মান বসানোর পর ওইটাই আসলে ওরা চাইছে। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা হচ্ছে 7 নম্বর ম্যাথটা দেখবো। এটা আমরা করব, হ্যাঁ, আগের 2টা ম্যাচ সোজা ছিল তো আমরা এর জন্য করি নাই, এটা তোমরা পারবা। এই ম্যাথটা একটু আমরা করবো, হ্যাঁ, এটা একটু একটু ভেজাল্লা, এটা প্রশ্নটা বোঝা একটু কঠিন। তো চলো আমরা হচ্ছে প্রশ্নটা আগে বুঝি। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিছে। খুবই ভালো কথা, একটা লোক 5,000 টাকা ঋণ নিছে এবং বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 8%। ওকে, এরপর প্রতি বছর শেষে উনি 2,000 টাকা করে পরিশোধ করেন। আচ্ছা, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? ওকে, এখন এইটাকে আমরা কিভাবে করতে পারি? আগে কি কি দেয়া আছে আমরা একটু লিখে নেই, হ্যাঁ। আমরা কি কি দেয়া আছে বলতো? আমাদের কাছে 2টা জিনিস মেইনলি দেয়া আছে। কি কি? একটা হচ্ছে আর এর মান, এই যে বার্ষিক এত % চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটা হচ্ছে 8%। তারপর আমার কাছে দেয়া আছে কি, এই যে কত টাকা নিছি বা কত টাকা টোটাল আসল, তাহলে এইটা দেয়া আছে, পি হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, এই 2টা দেয়া আছে। এরপর আমাকে কি বলছে, প্রতি বছর শেষে উনি 2,000 টাকা দেয়, আর দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে। আমরা কি করবো জানো, আমরা আগে দেখব যে এই যে সে টাকাটা নিছে তার প্রতি বছর পর পর কত টাকা করে বাড়তেছে, হ্যাঁ, কত টাকা করে বাড়তেছে। তাহলে যেহেতু প্রতি বছর তুমি বলতে পারছো স্যার, তাহলে তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে সি সমান সমান ওই যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই সূত্রের মধ্যে এক কাজ করি, যেহেতু দ্বিতীয় কিস্তি মানে তো 2 বছর, তাহলে এন এর মান আমরা এখানে এক কাজ করি 2 বসায় দিই। 2 বসায় দিলে কি হবে, আমি চক্রবৃদ্ধির মূলধন পেয়ে যাব। ওই চক্রবৃদ্ধির মূলধন থেকে আমি 2,000 করে, অর্থাৎ যেহেতু প্রতি বছরে 2,000, তাহলে 2 বছরে 4,000 টাকা আমি এখান থেকে মাইনাস করে দিব, তাইলেই তো আমার অ্যান্সার হয়ে যায়, তাই না? কিন্তু না, এটা করলে হবে না। কেন? কারণ লোকটা তো একবারে 2 বছর পর 4,000 টাকা জমা দেয় নাই, সে কিন্তু প্রতি বছরে দেয়। অর্থাৎ 1 বছর পর তোমার যেই ধরো 1 বছর পর একটা মান আসবে না, 1 বছর পর ধরো কত 3,000 টাকা আসলো, 1 বছর পর 3,000 বা 3,000 তো আসবে না, কারণ ঋণ নিচে 5,000 তো আরো বাড়বে। তো এটা কত হইতে পারে, ধরো 6,000 টাকা হইলো, হ্যাঁ 6,000 টাকা ধরো, 6,000 টাকা থেকে সে 2,000 টাকা কিন্তু তখনই পরিশোধ করে দিছে। তাইলে এই পরের বছরের যখন আমি চক্রবৃদ্ধি মূলধন হিসাব করব, তখন কি আমি 4,000 টাকা থেকে হিসাব করব না, কারণ ও তো 2,000 টাকা পরিশোধ করে দিছে, তাই না? কিন্তু আমি যদি এইখানেই 2 বসায় দিই, যে আমি এইখানে সূত্রের মধ্যে যদি আমি 2 বসায় দিই, তাহলে কি হবে, ও কিন্তু এই যে 4,000 হিসাব করবে না, ও টোটাল 6,000-এই মানে 2 বছরের জন্য হিসাব করা শুরু করে দিবে। তাহলে আমার অ্যান্সারটা অ্যাকুরেট আসবে না। তো এই জন্য আমরা কি করবো, 1 বছর 1 বছর করে আগে হিসাব করব। আগে দেখবো প্রথম বছর, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে যদি আমি এটার মান বের করি, কত আসতে পারে বলতো? পি এর মান তো আমরা জানি 5,000 টাকা। তারপর 1 প্লাস আর, প্রথম বছর দেখে কিন্তু এখানে 1টা দেওয়া লাগে না, তাই হচ্ছে আমি দেই নাই। আর আর এর মান তো তোমার কাছে আছে, তাই না? 8% বা 8/100, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, কত আসবে দেখো তো, আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, কত আসে? আমাদের এখানে আসবে হচ্ছে 8/100। এইটার সাথে যোগ করবো কাটে আমরা, এই যে এখানে 1 করলাম, 1 রে যোগ, এটা সব টোটালটার সাথে গুণাকারে আছে কত, 5,000 না? তাহলে এই 5,000 আমরা গুণ করলাম, 5,400 টাকা আসলো। 5,400 টাকা, এটা গেল 1 বছর পর, হ্যাঁ, প্রথম কিস্তি দেওয়ার আগে এটা, ঠিক আছে? তাহলে প্রথম কিস্তি যখন সে দিয়ে দিবে, তাহলে প্রথম কিস্তি দেওয়ার পর কত হবে, 5,400 থেকে 200 টাকা মাইনাস হয়ে 2,000 টাকা মাইনাস হয়ে যাবে না? কারণ প্রথম বছরে সে 2,000 টাকা দিয়ে দিছে, তাহলে 2,000 টাকা মাইনাস হয়ে গেলে 3,400 টাকা এখন তার প্রথম বছর পর ঋণ থাকবে।
এখন এই যে 8% চক্রবৃদ্ধি, এটা কিন্তু এখন আর ওই 5,000 টাকা বা 5,400 টাকার উপরে নাই, সে কিন্তু 2,000 টাকা দিয়ে দিছে। এরপরের যে চক্রটা বৃদ্ধি হবে তখন আমার এই 3,400 টাকাটা মূলধন হিসেবে কাজ করবে, কারণ ওই টাকাটা আর আগের টাকাটা এখন আর মূলধন হিসেবে নাই, সে 2,000 টাকা দিয়ে দিছে। তো এখন আমরা যে টাকাটা 3400 পাইলাম, এইটা আসলে দ্বিতীয় বছরের মূলধন হবে। আশা করি জিনিসটা মানে একটু কমপ্লেক্স, বাট ভিডিওটা যদি আবার দেখো, যদি না বুঝে থাকো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ প্রথম বছরে আমার 5,000 টাকা ছিল, এই 5,000 টাকা আমার 1 বছর রাখছি ব্যাংকে, মানে লোন নিছি তো ব্যাংকে, আমার 1 বছর পর 5,400 টাকা দেওয়ার কথা, দিয়ে পুরা পরিশোধ করতে চাই, কিন্তু আমি কি করলাম, পুরা পরিশোধ করলাম না, তাহলে করলাম 2,000 টাকা, তাহলে ব্যাংকে আরো 3,400 টাকা আমার লোন থাকলো না। আর চক্রবৃদ্ধি মুনাফার কাজ কি, যত টাকা তোমার মূলধন হয় ওইটার উপরে আরো আরো মুনাফা অ্যাড হয়, এটার উপরে আরো মুনাফা অ্যাড হয়, তাই না? অর্থাৎ তোমার টোটাল টাকার উপরেই মুনাফাটা সবসময় অ্যাড হইতে থাকে। তাহলে তুমি তো এখানে টোটাল টাকাটা 2,000 টাকা পরিশোধ করে কমায় আনছো, এর কারণে তোমার পরের বছরের মুনাফাটাও কমে আসবে। এর মানে মুনাফাটা কখন কমে আসবে, যখন তুমি মূলধন এই আগেরটারে না ধইরা এইটারে ধরবা। কেন এটারে ধরবা, এটা নিয়ে আমরা যখন একদম শুরুর দিকে আলোচনা করছিলাম এই চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে কাজ করে সবকিছু, ওই সময় আমরা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে দিছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমরা এইটারে মূলধন ধরতেছি দ্বিতীয় কিস্তিতে, তাহলে দ্বিতীয় কিস্তিতে আমরা মূলধনটা হিসাব করি, কত হয়? সূত্র কিন্তু একটাই, P × 1 + R। এখন বলতে পারো স্যার দ্বিতীয় কিস্তি তাহলে কি 2 হবে না? না। কেন? কারণ হচ্ছে তুমি প্রথম কিস্তি এই পর্যন্ত শেষ করছো, ঠিক আছে? এখন তুমি যদি দ্বিতীয় কিস্তি যাও, তুমি দ্বিতীয় কিস্তি কি একদমই যে 5,000 টাকা নিয়ে শুরু করতেছো? না, তুমি অলরেডি এক কিস্তি পার করে এখানে চলে আসছো। এখন যদি তুমি হিসাব করো, তখন তোমার তাহলে এইখান থেকেই হিসাব করা লাগবে। তাহলে এই 3400 টাকার পরে তুমি কি আরো 1 বছর পর, অর্থাৎ 5,000 টাকা থেকে 3400 হয়েছে 1 বছরে, তাহলে আরো 1 বছর পর দ্বিতীয় কিস্তি হয়ে যাবে না? তাহলে 1 বছরে তো একটাই চক্র হয়, আর একটাই চক্র হইলে এইখানেও n এর মান একই বসবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি হিসাব করি পি এর মান, এবার পি এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 3,400 × 1 + R। আর এর মান কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ এটা তো ব্যাংকের 8%, বা 8%-এ কি লেখা যায়, 8/100 লেখা যায়। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 8/100 মানে কত, 1.08 আসছিল আগের বার, হ্যাঁ? তাহলে 1.08 গুণ হচ্ছে 3,400, কত আসে? 3,672। এইটা আসতেছে 3,672। এটা কি? এটা হচ্ছে এত টাকা আমার ঋণ দেওয়া লাগবে মানে দ্বিতীয় কিস্তিতে, কিন্তু আমরা কি এত টাকা দিছি? না, আমরা দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করছি কত? দ্বিতীয় কিস্তিতে পরিশোধ লিখি, হ্যাঁ, পরিশোধ করার পর অবশিষ্ট ঋণ দ্বিতীয় কিস্তিতে কি আরো 2,000 টাকা দিয়ে দিছি না আমি? তাহলে 3,672 টাকা ঋণ ছিল, আমি আরো 2,000 টাকা দিয়ে দিছি, তাইলে আমার ঋণটা কত দাঁড়াইলো? 1,672 টাকা দাঁড়াইলো না? এখন এই দ্বিতীয় কিস্তিতে পরিশোধের পর যেই টাকাটা আমার ঋণ রইছে, এইটাই আসলে আমার অ্যান্সার। আমার কোশ্চেনটা দেখো এখন আরেকবার। এক ব্যক্তি একটা ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিছে। প্রতি বছর শেষে সে 2,000 টাকা পরিশোধ করে। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? তাহলে আমরা প্রথম কিস্তির আগে কত টাকা ঋণ ছিল এটা দেখছি, পরের কিস্তি পরিশোধ হওয়ার পর কত আছে এটা দেখছি। প্রথম কিস্তিতে পরিশোধ হওয়ার পর যেই টাকাটা থাকে, ওই টাকাটাই তো পরের কিস্তির জন্য মূলধন। তাহলে ওইটার মূলধনে বসায়া আমরা আরেকটা ঋণের টোটাল পরিমাণ বের করছি, যেটা দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করার কথা। কিন্তু আমরা যেহেতু 2,000 টাকা পরিশোধ করছি, এই টাকা থেকে 2,000 টাকা পরিশোধ করে দিলাম, বাদ দিয়ে দিছি। বাকি অবশিষ্ট ঋণ কত টাকা আছে সেটা আমরা অ্যান্সার হিসেবে পেয়ে গেছি। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা লাস্ট একটা আমাদের সৃজনশীল ম্যাথটা, এটা আমি করে দিব না, এই পুরাটাই তোমাদের SW থাকবে। সবই যদি আমি করে দেই, তাহলে তোমরা কিছু আর শিখতে পারবা না। যতই কঠিন লাগুক না কেন, এটা ট্রাই করবা, ঠিক আছে? আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করা লাগবে। ওকে, তো বলছে একই হার মুনাফায়, মনে পড়ে একটু আগে একটা ম্যাথ করছি যেটা একই হার মুনাফা ছিল, এই সেম ম্যাথটা আবার করা লাগবে।
চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন এত, সেম ম্যাপ, 1 বছরে এটা, তারপর 2 বছরে এটা। পরে কি হয়েছিল, আমাদের দুইটা ইকুয়েশন আসছিল। আচ্ছা, এটা আমরা পরে যাই, আমরা আগে দেখি ক নম্বর কি বলছে। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি না, মুনাফা নির্ণয়ের সূত্র কি, সি মাইনাস পি। তারপর সি মাইনাস কি, এটা সি মাইনাস পি তো লিখলে হবে না, সি এর সূত্রটা বসায় দেওয়া লাগবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। ওকে, এটা দেখলেই হবে। তারপর খালি ওখানে একটা পরিচয় দিয়ে দিবা যে পি কি জিনিস, তারপর যে আর কি জিনিস, এন কি জিনিস, এগুলো হচ্ছে পরিচয় লিখে দেবে। যে পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে বার্ষিক মুনাফার হার, তারপর এন হচ্ছে কতগুলা চক্র হইছে বা কত বছর, বছর লাগবে না, এখানে হচ্ছে চক্র লিখলেই সব থেকে ভালো। আচ্ছা, এরপর বলছে মূলধন নির্ণয় করো। কেমনে জানি করে, একটু আগে ম্যাথটা করে আসছি, একটু আগে আমরা ম্যাথটা করে আসছি, খুব সম্ভবত কয় নাম্বার, এটা মনে হয় 4 নাম্বার ছিল, তাই না? 4 নাম্বার ম্যাথটা মনে হয় এটাই ছিল। তো এই ম্যাথটা আমরা করে আসছি, হুবহু ম্যাথ। দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশনের ভাগ করে দিব, ওই ভাগফল থেকে আর এর মান বের হবে, ওই আর এর মান রে আমরা আবার যদি 1 নঙে বসাই, তখন যায় আমার পি এর মান বের হয়ে যাবে, আর পি এর মানই এখানে চাইতেছে। আচ্ছা, তারপর এই ম্যাথটা আমরা উদাহরণে মনে হয় করে আসছি, তাই না? এই ম্যাথটা উদাহরণে একবার করছি। তো এই ম্যাথটা নিজেরা পারবা, উদাহরণে যেহেতু করছেই পারবা। ওই অনুযায়ী কি বলছে, একই হারে উক্ত মূলধনের, ওই হার একই, মানে এই যে খ নাম্বার থেকে আমরা যে হার পাবো ওইটাতেই। তাহলে মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা, 3 বছর পর সরল মুনাফা, সরল মুনাফা সূত্র কি, আই সমান সমান পি আর এন। তাহলে এইখানে আমাদের কাছে পি আছে, যেখান থেকে একটা পি পাবো না, পি পাবো, পি যদি পাই আর আরও তো আমি এখান থেকে পাই যাবো, যেহেতু বলছে একই হার, তাহলে উপরের মেতে আরও পাবো, তাহলে পিও পাইলাম আরও পাইলাম। 3 বছর, তাহলে এন এর মানও পাইলাম না, তাহলে এইখান থেকে আয়ের একটা মান বের হবে। এটা বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে 3 বছর পর আমার একটা সরল মুনাফাও বের করা লাগবে, আবার 3 বছর পর একটা চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি যেটা, এটাও বের করা লাগবে। সূত্র ফালাইলেই তো বের হয়ে যাবে। তাহলে এই দুইটা মান যখন বের হবে, তখন আমরা কি করব, ফাইনালি যখন অ্যান্সার লিখবো, যেহেতু পার্থক্য চাইছে, তাহলে আমরা কি করব, এই যে সরল মুনাফাটা আছে আমাদের, এই যে সরল মুনাফা, এই সরল মুনাফা থেকে আমরা কি করব, আমরা এই যে আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা পাইছি এইটারে বিয়োগ করব। অথবা তোমরা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা সরল মুনাফাটা বাদ দিব। কেন? কারণ চক্রবৃদ্ধি মুনাফাটা একটু বেশি আসবে, তো কারণ চক্রবৃদ্ধিতে মুনাফা বেশিই হয়। তো আমরা এটা যেহেতু বড়, তাহলে এইটা থেকে আসলে পরে হচ্ছে আমাদের এই যে আমাদের সরল মুনাফাটা মাইনাস করব, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকঠাক চলে আসবে। আশা করি ম্যাথটা তোমরা পারবা। হ্যাঁ, তো এরই মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আর এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবা, কিংবা আমাদের যে নর্মাল গ্রুপ যেটা ফেসবুকে, ওইটাতে গেলে আমাদের তোমাদের ক্লাস 8-এর জন্য একটা বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওইটাতে যে কোনো সমস্যা যদি জানো, আমরা চেষ্টা করব ওই সমস্যার সবগুলো সমাধান করার। কিংবা হচ্ছে তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জানাইতে পারো, যেখানে খুশি, হ্যাঁ আমাকে জানাইতে পারো, আমি চেষ্টা করব সেই জিনিসগুলা আবার সমাধান করে দেওয়ার। অথবা এমন কোনো ম্যাথ যদি থাকে যে আমি তোমাদেরকে SW দিছি কিন্তু তোমরা বুঝো নাই বা করতে পারো নাই, সেক্ষেত্রে এটাও আমাকে জানাবা, তাহলে আমি হচ্ছে একটা শর্ট ভিডিও বানায় ওইটা হচ্ছে আপলোড করে দিব, তাহলে যাতে তোমরা বুঝতে পারো। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আজকের মতো আমরা হচ্ছে বিদায়। এরপরে হয়তো বা নতুন কোনো চ্যাপ্টারের সাথে দেখা হবে, কিংবা হচ্ছে আমাদের কোনো কোর্সে দেখা হবে তোমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।